কোথায় যাবে তুমি? দেখি আশেপাশে কোনো ভাড়া বাসা পাওয়া যায় কিনা। ইমতিয়াজ বাবার দিকে কিছু একটা ইশারা করলো। সেলিম খান বলে উঠল, তোমার যখন এখানে থাকার জায়গা নেই বা কোনো আত্মীয় নেই, তখন তুমি আমাদের বাসায় থাকতে পারো। আমার ভাইয়ের 2 মেয়েও আছে তোমার বয়সে, একসাথে আড্ডা দিতে পারবে, আবার গল্প গুজবও করতে পারবে। আজ রাত সবাই হসপিটালে কাটালো। পরদিন ইরা, ইমতিয়াজ, সেলিম খান একসাথে বাড়ির দিকে রওনা দিলেন। তোমার নাম কি মেয়ে? ইরা, ইরা আহমেদ। পড়ালেখা কতটুকু করেছো? এসএসসিতে 2বার ডাব্বা মারছি, ডাব্বা। তবে এবার পরীক্ষা দিলে নিশ্চয়ই পাশ করতাম, কিন্তু এবার তো আমি পরীক্ষাই দিব না। ইরার কথা শুনে শব্দ করে হেঁটে উঠল ইমতিয়াজ। এই মেয়েটার হাঁটা চলা, খাওয়া, কথা বলা সবকিছুই যেন তার ভালো লাগে। আসলে এক্সোবার্ট মেয়েটা খুব তাড়াতাড়ি সবার মনে জায়গা করে নিতে পারে। গাড়িটা একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ি যাওয়ার পর ইমতিয়াজ রুষা, ঈশা, চাচাতো বোনকে ডাকতে লাগলো। হ্যাঁ ভাইয়া। আজ থেকে ইরাও তোদের সাথে থাকবে। ভাইয়া আমার গিফট। মরতে মরতে বেঁচে ফিরেছে ছেলেটা, আর তোরা গিফট চাচ্ছিস হতভাগী। রুবি বেগম ইমতিয়াজের চাচি কথাটা বললেন। সোফায় বসে আছেন 2 জন মধ্যবয়সী ভদ্রলোক ও ভদ্র মহিলা, হয়তো বা এরাই ইমতিয়াজের চাচা চাচি। আদুরে গলায় বড় মা উচ্চারণ করে। রুবি বেগমের পায়ের কাছে বসে কোলে মাথা রাখলেন ইমতিয়াজ। বড় মা ইমতিয়াজের মাথায় হাত বুলিয়ে দিলেন। লোকটাকে দেখে এতটাও খারাপ মনে হয় না ইরার। হয়তো বা দিনের বেলা লোকটা মুখোশ পরে থাকে। রান্নাঘর থেকে এক ভদ্র মহিলা এসে ইমতিয়াজকে ডেকে উঠলেন। পোশাক আশাক বেশ বর্ধিত। এমপি সাহেবের ওয়াইফ হয়তো বা। তাকে কোনো সাড়া দিল না ইমতিয়াজ। ইমতিয়াজ, তোমার মা তোমাকে ডাকছেন। পাপা, আমি খুব ক্লান্ত, আমি রুমে যাচ্ছি। ভাইয়া তুই একা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবি? মাথার খাতরা ডাকটা এখনো শুকায়নি ইমতিয়াজ। তোমার বাবা না হয় তোমাকে উপরে দিয়ে আসুক। উর্মি মালা, সেলিম খানের স্ত্রী। ইমতিয়াজ যেন কথাগুলো শুনতে পায়নি, ভাব ধরে উপরে চলে গেল। রুমগুলো বেশ বড় সড়ো ও গোছালো। দিদির ফোনে যখন ছবি বা নাটক দেখতাম তখন এরকম ঘর দেখতাম। ইরাকে রুষা, ঈশা তাদের রুমে নিয়ে গেল। ইরা এক এক করে আগে পাশের কয়েকটি রুম হেঁটে হেঁটে দেখলো। এটা যেন রাজভারী। প্রতিটি রুমই চোখ বাঁধানো সুন্দর। সন্ধ্যায় ব্যালকনিতে বসে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরা। রুষা 1 কাপ চা নিয়ে ইরার পাশে বসলো, 1 কাপ ইরার দিকে এগিয়ে দিল। তখন ঈশা এসে জানালো, ইরা, তোমাকে ভাইয়া ডাকছে। কোথায়? নিজের রুমে। চাটুকু শেষ করে ইমতিয়াজের রুমের দিকে পা বাড়ালো ইরা। আসবো। কি দরকার? আজ রাত আমার সাথে কাটাবেন নাকি? ইমতিয়াজ বুঝো না বোঝার ভান ধরে জিজ্ঞেস করলো। মানে? না মানে আপনার তো নিত্য নতুন মেয়ের সাথে বসবাস। তোমার কি আমাকে সেরকম মনে হয়? না সেটা না, তবে বড়লোকের ছেলে বলে কথা। বড়লোকের সব ছেলেরাই খারাপ হয়। তাও বলছি ভয় নেই, রাতে আমি এই বাসায় থাকি না, নিশ্চিন্তে থাকতে পারো। তা ডেকেছেন কেন? দেখার ইচ্ছে করলো তাই। আমার মাথা ধরেছে খুব, আমি ঘুমাবো। বুকে আসো। কি? আরে মজা করছি, যাও ঘুমাও। ইরা রুমের দিকে রওনা হলো। মনে মনে ইমতিয়াজকে 101টা গালি দিল। অজাত একটা, চেহারাটাও দেখতে ইচ্ছে করে না, তাই বাহানা করে চলে আসলাম। ইমতিয়াজের চাচা আকবর আসলেন ইমতিয়াজের রুমে। মৃদু হেসে প্রশ্ন করলেন, এখন কেমন লাগছে ইমতিয়াজ? আগের থেকে অনেকটা ভালো লাগছে আব্বু। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আমার মনে হচ্ছে এটা কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। আমার যাকে সন্দেহ হচ্ছে, সত্যি যদি এই অ্যাক্সিডেন্টের পেছনে তার হাত থেকে শুরু থাকে তবে তাকে জ্যান্ত পুঁতে দেব। বড় মাথা ঠান্ডা করো, তোমার বড় মা খাবার নিয়ে আসবেন, এক্ষুনি খেয়ে নিও। আর বলতে হবে না, আমি এসে গেছি। বড় মা, কি বলবি বল। ইরাবতীকে তোমার কেমন লাগে? কেমন লাগে সেটা এখন কিভাবে বলবো? সে এসেই তো কয়েক ঘন্টা হলো। তাহলে 2 দিন সময় দিলাম, ভেবে জানিও আমাকে। কি হিসেবে ভেবে দেখবো? রুবি বেগম। ইমতিয়াজ কোনো অমত না করেই বলে ফেললো, ছেলের বউ হিসেবে।
রাত 9টার দিকে বেরিয়ে গেল ইমতিয়াজ। ইরার আর বুঝতে বাকি রইল না আজ আবারও কোথায় মেয়ে তার সতীত্ব হারাবে। কিন্তু এরা কেউ আটকায় না কেন? ওকে নাকি কেউ এসব বিষয়ে জানেও না। জানবেই বা কেন? যেখানে প্রতি রাতে কোনো না কোনো মেয়ের সতীত্ব হরণ হচ্ছে, সেখানে নিশ্চয়ই কেউ না কেউ থানায় মামলা করবে। নাকি আমাদের মতো অন্যরাও এমন ঘাপটি মেরে বসে আছে? মাথায় অনেক কিছু ঘুরছে ইরার এই প্রশ্নের উত্তর কার কাছে পাওয়া যাবে? রুষা, ঈশা এরা একই খাটে ঘুমালেও রুষা, ঈশা দুপাশে, ইরা মাঝখানে। ইরার আবার মাঝখান ছাড়া ঘুম আসে না। বাড়িতেও দুই বোনের মাঝখানে ঘুমাতো সে। হঠাৎ বাড়ির কথা মনে পড়লো। 2 দিন হয়ে গেল বাড়ি থেকে চলে এসেছে। কেমন আছে ওরা? মনটা কেমন অস্থির হয়ে উঠলো বাড়ির জন্য। নীরবে চোখের জল বিসর্জন দিতে লাগলো ইরা। সকালবেলা রুবি বেগমের ডাকে ঘুম ভাঙলো ইরার। ঘুম কাতুরে ইরা আজ খুব করে ঘুমিয়েছে। আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। বাড়ি থাকলে এত বেলা পর্যন্ত ঘুমানোর সুযোগ নেই। সেই ভোর হতে বাড়িতে ডাকাডাকি শুরু হয়ে যায়। ইরা নিচে এসো, নাস্তা করবে। ফ্রেশ হয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো ইরা। সিঁড়ি থেকেই দেখতে পেল সবাই খাবার টেবিলে বসে আছে। আয়ুষও পেছন ঘুরে আবারও রুম দিয়ে বসে রইল সে। নিচে থেকে ডাক আসছে, ইরাবতী নাস্তা করবে না? নিচে এসো তাড়াতাড়ি, সবাই অপেক্ষা করছে। আয়ুষ ভাবছে কোনো ইরার কথা বলেছে ওরা। এই ইরা সেই ইরা নয় তো? বাধ্য হয়ে উপরে গেল ইমতিয়াজ। কি হলো ইরাবতী, এখানে বসে আছো কেন? নিচে এসো। আমি নাস্তা করব না। কেন? এখানে ভালো লাগছে না তোমার? আমার শরীর ঠিক লাগছে না, আমি পরে খেয়ে নেব, আপনারা খান। আমি খাইয়ে দেই। মাথার সমস্যা আছে নাকি আপনার? রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, আমি বড় মাকে বলে দিচ্ছি, উনি এসে নিজ হাতে খাইয়ে দিবে। এরা কিছু বলল না। নিচে নেমে এলো ইমতিয়াজ। বড় মা, ওকে খাইয়ে দাও না প্লিজ। ও কি ইমতিয়াজ? ইরাবতী, বেশি পাকা হয়ে গেছিস তাই না? ঈশান ইরার গাল টেনে দিল। ইমতিয়াজ কিছু লাগবে তোমার? উর্মিলার প্রশ্ন কোনো প্রতি উত্তর দিল না ইমতিয়াজ। ইমতিয়াজ কফি করে দেই? আবারও কোনো উত্তর দিল না। তোমার জন্য ফ্রাইড রাইস করেছি, একটু দেই? পাপা, তোমার ওয়াইফকে বারণ করো আমার সাথে যেন গা ঘেঁষে কথা বলতে না আসে। আমার ওয়াইফ তোমার মা হয় ইমতিয়াজ, একটু সম্মান দিয়ে কথা বলো। তোমার ওয়াইফ তোমারই ওয়াইফ হয়, আমার কেউ না। আমার মা, আমার বড় মা, আর আমার বাবা, আমার আব্বু তোমরা। ইমতিয়াজ বলে চিৎকার করে ইমতিয়াজের গালে থাপ্পড় বসিয়ে দিলেন সেলিনা খান। ঠোঁট কামড়ে রাগ কন্ট্রোল করার বৃথা চেষ্টা করলো ইমতিয়াজ। রাগে টেবিলের উপরে প্লেটটা ছুঁড়ে মারলো। এই রে, ছেলেটা মনে হয় কোনো কারণে রেগে গেছে। ইরা, আমি নিচে যাচ্ছি, তুমি একটু কষ্ট করে খেয়ে নাও। ইরা মাথা নাড়িয়ে সায় জানালো। রাগে গর্জন করে ইমতিয়াজ বড় মা দ্রুত নিয়ে এসে বুকে জড়িয়ে ধরেন তাকে। শোনা বাবা, শান্ত হও, কি হয়েছে বল আমায়। ওই মহিলা যতদিন এ বাড়ি থাকবে ততদিন এই বাড়ি শান্তি নামক জিনিসটা ঠাঁই হবে না। মুখ চেপে কান্না করছেন উর্মিলা। ছোট, তুই আবার কাঁদছিস কেন? জানিস তো ওর একটু রাগ বেশি, আর রাগের সময় ওর মুখে যা আসে তাই বলে। হন হন করে বাসা থেকে বেরিয়ে গেল ইমতিয়াজ। এ বাড়ির লোকদের কেন জানি কোনো দিক দিয়ে খারাপ মনে হয় না ইরার। নাকি প্রত্যেকে মুখোশধারী? জামি এসেছে বাড়ি। আফসানা আহমেদের এক পা জড়িয়ে ধরে বসে আছে সে। আমি আহানাকে আপনার কাছে ভিক্ষা চাই মা। জামি, তুমি তো জানোই আমাদের পরিবার এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ জানি, সেজন্য আমরা তো সব সময় আপনাদের পাশে আছি। বিশ্বাস করুন মা, আমি আহানাকে খুব সুখে রাখবো। আমি ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে আমাদের পরিবারের ছায়াও পড়বে না। ছেলেটার এমন আকুতিতে ফিরিয়ে দিতে পারছে না আফসানা। এক মেয়ের জন্য আরেক মেয়ের জীবন তো নষ্ট করতে পারে না। এখন যদি ইরার জন্য মন খারাপ করে বসে থাকেন তাহলে তো হবে না। অহনাকে জামি যখন বিয়ে করতে চাইছে তখন বিয়ে দেওয়াই উত্তম। এমনিতেও কেউ চাইবে না একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে, সেখানে আমি নিজে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছি। রাতের বেলা কাজী এসে জামি ও অহনার বিয়ে পড়িয়ে দিয়ে গেলেন।
আফসানা। সে রাতেই জামি অহনাকে নিয়ে অন্যত্র চলে গেল। রাতে আর ইমতিয়াজ বাড়ি ফেরেনি। অবশ্য সে স্বর্ণ ছাড়া এমনটা নয়, নিশ্চয়ই সে বসুন্ধরা ফ্ল্যাটে আছে। কান্না করে রাতের খাবারটা পর্যন্ত খেলেন না উর্মিলা। সবার সাথে সুন্দর আচরণ করে, কিন্তু আমার সাথেই কেন এমন করে? আমারও তো ইচ্ছে করে ওর মুখ থেকে মা ডাক শুনতে। কাঁদিস না ছোট, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। সকালবেলা বাড়ি এসেই রুবি বেগমের রুমে গেল ইমতিয়াজ। বড় মা, তুমি কি দেখলে? কি দেখব? ইরাবতীকে কেমন লাগে তোমার? ভালোই তো লাগে, মেয়েটা বেশ লক্ষ্মী বলতে পারিস। তাহলে তোমরা বিয়ের প্রস্তাব দাও। তোর মা বাবার মতামত নিবে না? তোমার ভালো লেগেছে, ব্যাস এটাই অনেক। আমার আর কারোর মতামতের প্রয়োজন নেই। বলেই বেরিয়ে গেল ইমতিয়াজ। রুবি বেগম সেলিম খানের রুমে ছিলেন। ছোট ভাই, তোমাদের ইমতিয়াজ ইরাকে বিয়ে করতে চায়, এতে তোমাদের মতামত কি? হেসে উঠলেন সেলিম খান। সে কি আমাদের মতামতের তোয়াক্কা করছে? সেলিম খানকে থামিয়ে উর্মিলা বলে উঠলেন, সে যেটাই ভালো থাকবে, খুশি থাকবে, আমার সেটাই চাই। সে যদি ইরাকে বিয়ে করতে চায় তাহলে করুক, আমাদের কোনো আপত্তি নেই। রবি প্রথম মেরে ইরাকে ডেকে পাঠালেন নিজেদের রুম। ইরা আসলে ইরাকে নিজের পাশে বসালেন রুমি বেগম। ইরা, তোমার পরিবারের কে কে আছেন? মা আর 2 বোন। 2 বোন তোমার ছোট নাকি বড়? বড়। তাদের কি বিয়ে হয়ে গেছে? না। তাহলে তোমাদের বাসা থেকে তোমাকে এখন বিয়ে দিবে না মনে হয়। কিন্তু আমাদের ইমতিয়াজ যে তোমাকে ভালোবেসে ফেলেছে, তুমি কি তাকে পছন্দ করো? ইরা কোনো উত্তর দিল না। শুনো ইরা, ইমতিয়াজ খুব ভালো একটা ছেলে, আমি কথা দিতে পারি তাকে বিয়ে করলে তুমি খুব সুখী হবে। ইরা ভেতর ভেতর তার ছেলের হাসি হাসলো। তুমি কি তাকে বিয়ে করবে ইরা? ইরা কোনো উত্তর দিল না। ইরা, তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করো না, ওদের বোঝানোর দায়িত্ব আমাদের। ওনারা কখনোই রাজি হবেন না। আর আমি আপাতত আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে চাই না। তাহলে কি তুমি এই বিয়েতে রাজি? ইরা ছাদ পাশ না ভেবেই হ্যাঁ জানিয়ে দিল, মাথা নিচু। শোনো, তবে ইমতিয়াজের বিষয়ে কারো কিছু অজানা নয়। আমি জানি ওর সম্পর্কে তুমি হালকা পাতলা কিছুটা জানো। মাথা নিচু করে ফেললো। তুমি যখন তাকে বিয়ে করবে তখন সবটা তোমার জানা উচিত। ইমতিয়াজ নিজেই বলেছে সে যে রোজ রাতে মেয়েদের নিয়ে রাত কাটায়, এটা ভুল নয়। তবে আজকের এই ইমতিয়াজ খান একদিন তৈরি হয়নি। এই ইমতিয়াজ অনেক আঘাত পেয়ে বড় হয়েছে, জীবনেও অনেক কষ্ট পেয়েছে। ইরা, কষ্ট পাবো কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই। টাকা সুখ এনে দিতে পারবে না ইরা। জীবন ভালোভাবে খেয়ে পড়ে থাকার জন্য হয়তো টাকার প্রয়োজন, তাই বলে টাকায় জীবনে সবকিছু নয়। আর আমি বলবো এই টাকায় তো ইমতিয়াজকে ধ্বংসের পথে নিয়ে গেছে। কিসের কষ্ট ওনার? সে অনেক লম্বা কাহিনী, একদিন সময় করে বলবো তোমায়। যাও, ইমতিয়াজের কাছে যাও, ও হয়তো তোমার উত্তরের অপেক্ষায় করছে। ইরা পা টিপে টিপে ইমতিয়াজের রুমের দিকে পা বাড়ালো। কারোর উপস্থিতি অনুভব করলো ইমতিয়াজ, তার ইরাবতী ছাড়া আর কেউ না। ঘুরে দাঁড়ালো ইমতিয়াজ। ইরাবতী, আমি জানি বড় মা সব তোমাকে বলেছে। তুমি আমার হলে বিশ্বাস করো ইরাবতী, আমি ওসব কিছু ছেড়ে দিব। আমি ভালো হয়ে যাব শুধু তোমার জন্য। জানো তো ইরাবতী, একটা মেয়েই পারে তার ভালোবাসা দিয়ে একটা ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনতে, আবার একটা মেয়েই পারে একটা ছেলেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে। আমার জীবনে আমি সেই 2 নারীরই দেখা পেয়েছি। একজন আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, আর তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে সঠিক পথে ফিরিয়ে আনবে আমি জানি। কথাগুলো শুনে বেশ মায়া হলো ইরার। সত্যি তো কেউ ইচ্ছে করে খারাপ হয় না, তার খারাপ হওয়ার পেছনেও কোনো না কোনো কারণ থাকে। বড় মার কথাই যা বুঝলাম, এই মানুষটাও জীবনে অনেক কষ্ট পেয়েছে। কষ্ট মানুষের জীবনে আসবে, তাই বলে কি সবাইকে খারাপ হতে হবে? তবে কি আমি আমার প্রতিশোধ না নিয়েই বাড়ি ফিরে যাব? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কারণ আমাকে বিয়ে করলে আপনি মরে যাবেন। তুমি কি জ্যোতিষী ইরাবতী যে আগে থেকে সব জেনে গেলে? জ্যোতিষী না, তবে এটা বলতে পারি আমার সাথে বিয়ে হলে আপনি বাঁচবেন না। তবে তাই হোক, তোমাকে ছাড়া এক যুগ বেঁচে থাকার চেয়ে তোমাকে সাথে নিয়ে আমি 1 প্রহর বেঁচে থাকতে চাই। আমি কিন্তু আপনাকে মেরে ফেলবো।
আর আমি আমার ধ্বংসকারীকেই ভালোবেসে যাব। আমি কিন্তু মজা করছি না। আমিও মজা করছি না ইরাবতী। পাওয়া না পাওয়া খোদার হাতে, কিন্তু তোমাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে। অন্যান্য মেয়েদের মতো আমাকেও এক রাতের জন্য ব্যবহার করতে পারে না। কিন্তু আমার যে এই ইরাবতীকে শুধু এক রাতের জন্য চাই না, এই ইরাবতীকে আমি জনম জনমের জন্য চাই। এই ইরাবতী ইহকালেও আমার, পরকালেও আমার। আর আমি যদি বলি এটাই ভালোবাসা, এটা আপনার আবেগ। দুদিন দেখতে না দেখতে এত ভালোবাসা আসে কোথা থেকে? ভালোবাসা কি দিনক্ষণ দেখে হয় নাকি ভেতরের অন্তঃস্থল থেকে আসে? ভালোবাসা সবার প্রতি জন্মায় না ইরাবতী। ইরা কিছু না বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমার এখন কি করা উচিত? সত্যি যদি মানুষটা বিয়ের পর ঠিক হয়ে যায় তাহলে কি আমার উচিত হবে তাকে খুন করা? কিন্তু আমার বোন, তার কথাও তো ভুলে গেলে চলবে না। আমার একটা সুন্দর সাজানো সংসার শুধুমাত্র তার জন্যই ভেঙে গেছে। তাকে আমি কিভাবে ক্ষমা করে দিতে পারি? খান বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। খান বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তার উপর একজন এমপির ছেলে, ধুমধাম তো একটু হবেই। বিয়ের সপ্তাহখানেক আগে থেকেই সারা বাড়ি লাইটিং করা হয়েছে। এ যেন এক রাজপ্রাসাদ, যেখানে দিনে দুমুঠো ভাত খেতে মা বোনেরা এত কেটেছে, সেখানে আজ এত বড় বাড়ির বউ সে। এই রাজকীয় খাবার যেন ইরার গলা দিয়ে নামছে না। তার সেই ডাল ভাতই চাই, সেই ডাল ভাতে অমৃতের স্বাদ। জানালার দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দিতে লাগলো ইরা। পেছন থেকে ঘাড়ে কারো হাতের স্পর্শ পেল, তাকিয়ে দেখলো ইমতিয়াজ। কাঁদছো কেন ইরাবতী? মন বাড়ির কথা খুব মনে পড়ছে আমার। মন খারাপ করো না, বিয়ের পর আগে তোমাকে আমি তোমাদের বাড়ি নিয়ে যাব। উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার চোখের জলটা তো মুছো। বলে দু হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে নিল ইরা। রুষা ঈশা মিলে ইরাকে শপিংয়ে নিয়ে যা প্রয়োজনীয় সব কিছু কিনে দিল। উর্মিমালার অনেক স্বাদ, নিজের একমাত্র ছেলের বউকে নিজ হাতে সাজাবেন, কিন্তু আদৌ কি ইমতিয়াজ সাজাতে দিবে তাকে? ছাদ থেকেই দেখতে পেল বাড়ির বাগানে অনেক ফুল ফুটেছে। এ বাড়ি আসার পর কখনো এই বাগানে যাওয়া হয়নি তার। ফুল আর অনেক প্রিয়, কিন্তু এ বাড়ি যে ফুলের বাগানও আছে এটা এতদিনে তার অজানা ছিল। ইরা ছুটে গেল সেই ফুলের বাগানে সব ফুলকে ছুঁয়ে দিতে। নিজের রুমে জানালার পাশে বসে কফি খাচ্ছে ইমতিয়াজ। হঠাৎ দেখতে পেল বাগানের সব ফুলেরা দুলছে। কি ব্যাপার, বাইরের তো কোনো হাওয়া নেই, তাহলে ফুলগুলো দুলছে কেন? ভালো করে তাকিয়ে দেখলো পুরো ফুলের বাগানে এ মাথা থেকে ও মাথা অবধি ছোটাছুটি করছে ইরা। একটা ফুল ছিঁড়ে নিজের কানে গুজে দিল ইরাবতী। ফুলের সাথে ইরার কোমল অবধি চুলও তান মিলিয়ে দুলছে। মুখে কোনো সাজ নেই, এ সামান্য একটা ফুল অসামান্য করে তুলেছে ইরাবতীকে। এ যেন ইরাবতী নয়, এ আমার ফুলপরি। 3 দিন হয়ে গেল অহনা সেই যে গেল, তারপর আর ফোনও করেও একটা খবর নেয়নি। সে কেমন আছে, সে আদৌ কি ভালো আছে? জামিতাকে সুখে রাখতে পারছে তো? আমি কোনো ভুল করিনি তো? কোনো ভুল মানুষের হাতে তাকে তুলে দেইনি তো? যাওয়ার পর একটা ফোন দিয়েও তো জিজ্ঞেস করতে পারতো, মা তোমরা কেমন আছো? চোখটা ভিজে এলো আফসানার। শোক ভরা এই নির্জন আজ ছন্ন ছাড়া। মা, বাসায় একটাও চাল নেই। যা আছে তাতে কি তোর হবে না? তোর হয়ে গেলে খেয়ে নে, আমার চিন্তা করিস না। একটাও চাল নেই, কোথাও থেকে একটু কার্স করে এনে দাও। আজ টিউশনির টাকাটা পেলে একেবারে বাজার করেই ফিরবো। দেখি কোথাও পাই কিনা। বলেই বেরিয়ে গেলেন আফসানা। আজ গায়ে হলুদ ইরা ও ইমতিয়াজের। দুজনকে একটা সোফায় পাশাপাশি বসিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিল রুষা ঈশা। মেহেদি দেওয়ার মাঝখানে ইমতিয়াজ বলে উঠল, এই ইরাবতীর হাতে মেহেদি দিয়ে ই লিখে দে, আমার বউ চিহ্নিত করতে হবে না। শব্দ করে হেসে উঠল রুষা আর ঈশা। মশা এসে বসেছে ইরার কপালে। ইমতিয়াজ ফু ফু করতে লাগলো, তাও মশাটা যাচ্ছে না। এই যা যা, এটা আমার বউ, বাবা বিরক্ত করিস না। আরে বেচারি ইরা নড়াচড়াও করতে পারছে না। 2 হাত ভর্তি মেহেদি দেওয়া হচ্ছে, নড়াচড়া করলে সব মেহেদি লেপটে যাবে। আরে যা যা না রে বাবা, দাঁড়াও। ভাইয়া, তুই কি একটু শান্ত হয়ে বসবি? মেহেদি দিতে পারছি না তো, মনে হচ্ছে সাইক্লোন হচ্ছে তোর মধ্যে। ফু দিতে দিতে মশাটা তো সরলো, কিন্তু সব চুল ইরার মুখে এসে পড়লো।
এটা কি করছেন আপনি? কিছু দেখতে পাচ্ছি না তো আমি। দাঁড়াও, আমি সরিয়ে দিচ্ছি। হাত বাড়াতেই রুষা হাতটা ধরে নিল। সব মেহেদি দি ভাইয়ের কপালে লাগিয়ে দিবি নাকি? আমাদের বললেও তো পারতি। আকা বুড়ি, তাহলে সরিয়ে দে চুলগুলো। রুষা ইরার সব চুল খোপা করে দিল। হলুদ সন্ধ্যায় হীরাসহ সকল মেয়ে লেহেঙ্গা পরেছে, আর ইমতিয়াজ সহ সব ছেলে পাঞ্জাবি পরেছে। লেহেঙ্গা পরে রুষা ঈশার সাথে নিচে নেমে এলো ইরাবতী। আয়ুষ তাকিয়ে আছে ইরার দিকে। এটা শেষে কিনা ওই চরিত্রহীনকে বিয়ে করছে। লোভ, এত লোভ তার টাকার প্রতি। কই, আগে তো এরকম ছিল না। সে তো ইমতিয়াজ খানের পার্সোনাল সেক্রেটারির হওয়ার অপরাধে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর আজ কিনা সে ইমতিয়াজ খানেরই বউ হতে চলেছে। তার ছেলের একটা হাসি দিল আয়ুষ। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো ইরার দিকে। ইরা চোখ নামিয়ে নিল। না, যে করি হোক আজ ইরাকে একা পেতে হবে। তার কাছে অনেক প্রশ্ন আমার, যার উত্তর একমাত্র ইরাই দিতে পারবে। নানান কৌশলে ইরাকে আড়ালে ডাকছে আয়ুষ, কিন্তু ওর ডাকে পাত্তা দিচ্ছে না ইরা। রাগে সারা শরীর জ্বলছে আয়ুষের। ইরা কেমন তাকে তোয়াক্কাই করছে না। যে করি হোক ইরাকে একটু আড়ালে আনতে হবে। তখন থেকেই আয়ুষের এমন কার্যকলাপ লক্ষ্য করছে ইমতিয়াজ। নেহাত আজ এই অনুষ্ঠানে কোনো গন্ডগোল চায় না সে। এই অনুষ্ঠান তার জীবনের অনেক বড় অংশ। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে তার ইরাবতীকে সারা জীবনের জন্য নিজের করে পাবে। তাছাড়া ইরাবতীর সামনে যে তার কুৎসিত চেহারাটা আনতে চায় না। কখনো ইরার চোখে ঘৃণা পাত্র হতে চায় না সে। আয়ুষ ইরার কাছে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সাইডে এসো ইরা। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।